আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তেলুগু রোমান্টিক কমেডি মুভি। মুভিটির নাম রট্টে কাপাটা রোমান্স, যার বাংলা অর্থ হল ভাত কাপড় ও রোমান্স। মুভির নাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মুভিতে কাহিনী থাক বা না থাক, রোমান্স পুরা একদম ভরপুর থাকবে। তাই রোমান্স পাগল ভাইয়া ও আপুরা চলুন হেডফোন কানে গুজে কম্বলের মাঝে ঢুকে পড়ি। মুভির শুরুতেই দেখি হার্স নামের একটি ছেলে সমুদ্র সৈকতে একা সিগারেট টানতেছে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে রিলেশনে ছ্যাঁকা খেয়েছে। তো এমন সময় তার ফোনে কি যেন একটা মেসেজ আসে। এখান থেকে সিন চলে আসে একটা FM রেডিও স্টেশনে। এই কোকড়া চুলওয়ালা ছেলেটির নাম সূর্য, সে পেশা একজন আরজে, কিন্তু তার মুখ দেখেও এটাই বোঝা যাচ্ছে সেও রিলেশনে ছ্যাঁকা খেয়েছে। তো এর ফোনেও কি যেন একটা মেসেজ আসে। সিন এখান থেকে চলে আসে রাহুল নামের আরেকটা ছেলের কাছে। সে একটা IT কোম্পানিতে ডেভেলপার হিসেবে কাজ করে। এই রাহুলের মুখ দেখেও মনে হচ্ছে এর লাইফেও বড় কিছু একটা ঝামেলা চলতেছে। তো এই রাহুলের ফোনেও কি যেন একটা মেসেজ আসে। মেসেজটা দেখে রাহুল সূর্যকে ফোন করে বলে, কে যেন আমার গোয়া টিকিট বুক করেছে। এটা কি তুই? সূর্য বলে, আরে না, কে যেন আমারও গোয়ার টিকিট বুক করেছে, এটা মনে হয় তাহলে হার্ষা হবে। এই বলে এরা হার্ষাকে কলেজ যুক্ত করলে হার্ষা বলে, কে যেন আমারও টিকিট বুক করেছে, আমি তো নিজেই বুঝতে পারছি না এটাকে। তখন সূর্য বলে, এইটা নিশ্চয়ই তাহলে ভিকির কাজ। এই বলে সূর্য ভিকিকে কলেজ যুক্ত করলে ভিকি বলে, কিরে তোরা সবাই টিকিট পেয়েছিস? সূর্য বলে, এই তুই হঠাৎ গোয়া টিকিট বুক করেছিস কেন? ভিকি বলে, গত 3 বছর থেকে আমাদের কোনো দেখা সাক্ষাৎ নেই। গত 2 বছর ফ্রেন্ডশিপ ডে আমি একা পালন করেছি, কিন্তু এবারের ফ্রেন্ডশিপ ডে সবাই মিলে ধুমধামভাবে পালন করতে চাই। সবাই গোয়া চলে আয়, ঠিক আছে? এই বলে ভিকি কলটা কেটেই চলে আসে গোয়া এয়ারপোর্টে। হার্স, সূর্য ও রাহুল এয়ারপোর্ট থেকে বের হতেই দেখে ভিকি নিজের দামি একটা গাড়িতে বসে আছে। এটা দেখে এরা অবাক হয়। তো যাই হোক, ভিকি এসে এদের সবাইকে জড়িয়ে ধরে বলে, চল তাহলে। এই বলে এরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লে ভিকি পথের মাঝে তার সাকসেস স্টোরি শোনাতে থাকে যে সে কিভাবে রিয়েল এস্টেটের বিজনেস করে আজ কোটিপতি হয়ে গেছে। তো সবাই গোয়ার একটা বাড়ি এসে লাল পানি খেতে খেতে তাদের দুঃখের কথাগুলো বলতে শুরু করলে ভিকি বলে, 3 বছর আগে আমরা কত মাস্তিতে ছিলাম এবং আমাদের কত সুন্দর বন্ধুত্ব ছিল, কিন্তু শালা 4টি মেয়ে এসে আমাদের লাইফের পুরো ঘন্টা বাজিয়ে দিয়ে গেছে। অথচ এখন নিশ্চয়ই তারা অনেক সুখী আছে, তাই না? কিন্তু আমরা এটা হতে দিব না। আমরা তাদের সুখী জীবনে ঢুকে পড়ব এবং তাদের লাইফেরও বেজে দিব। সূর্য বলে, এসবের কি দরকার, আমরা তো সেই কবেই তাদেরকে ভুলে গেছি। ভিকি বলে, তোরা ভুললেও আমি কিন্তু সেসব ভুলিনি। তখনই ফ্ল্যাশব্যাক করে 3 বছর পিছনের ঘটনায় যায়। আমরা দেখি মাহি নামের একটা মেয়ে তার বান্ধবী সোনিয়ার বাসার সামনে এসে হর্ন বাজাচ্ছে। হর্ন শুনতে যে মেয়েটি ঘুরে তাকায়, হ্যাঁ এটাই সোনিয়া। তো সোনিয়া তাড়াহুড়ো করে বেলকনিতে যেতে ধরলে মাহি বলে, এই সোনু, তোকে কতবার বলেছি আধা কাপড়ে বাইরে যাবি না, যা ভিতরে যা। সোনিয়া বলে, মা 1 মিনিট। এই বলে সোনিয়া বেলকনিতে আসলে মাহি ইশারায় বলে, এখনো রেডি হইসনি? সোনিয়া বলে, 5 মিনিটে আসতেছি। তো সোনিয়া রেডি হয়ে এসে মাহির গাড়িতে উঠলে মাহি গাড়িতে একটা রোমান্টিক গান চালিয়ে দিয়ে কলেজের দিকে যেতে থাকে। এদিকে সোনিয়ার পড়া শেষ হয়নি, তাই সে গাড়ির মাঝেই পড়ার চেষ্টা করতেছে। বাট রোমান্টিক সং বাজার কারণে তার মুড রোমান্টিক হয়ে যাচ্ছে, ও পড়ায় মনোযোগ যাচ্ছে না। তাই সোনিয়া রেগে মেগে গানটা বন্ধ করতে বললে মাহি বলে, এত হাইপার হয়েছিস কেন? সোনিয়া বলে, ভাববো না মানে, সেদিন আমি মন দিয়ে পড়তে বসেছিলাম, তুই দুম করে কবির সিং মুভিটা চালিয়ে দিলে। মুভিটি দেখে আমার পড়াশোনা চাঙ্গি উঠেছে। মন বলতেছে কিস কিস, ব্রেন বলতেছে না না। আমি গত 3 বছর ধরে CMA পরীক্ষায় ফেল করে আসতেছি। ভাবলাম এবার পাশ করব, কিন্তু না, এবারও ডুবে গেলাম। আর এসব টেস্টোস্টেরন হরমোনের চক্করে, মানে সোনিয়ার শরীরে অতিরিক্ত মাত্রায় টেস্টোস্টেরন হরমোনের প্রবলেম আছে। আর কারো শরীরে অতিরিক্ত মাত্রায় টেস্টোস্টেরন হরমোন থাকলে সবসময়টা অতিরিক্ত মাত্রায় রোমান্টিক ফিলিংস জাগে। আর এই সমস্যার চক্করেই সোনিয়ার পড়াশোনা চাঙ্গি উঠেছে। তো কলেজে পৌঁছে হাঁটতে হাঁটতে মাহি বলে, তোর অতিরিক্ত হরমোনকে ব্যালেন্সে আনার সহজ উপায় হলো প্রেম করা। সোনিয়া বলে, প্রেম? সারাদিন ফোন কলে পড়ে থাকা, রাত জেগে আজরা চ্যাটিং করা, মাঝরাতে লুতুপুতু আলাপ করা, কি করছো, কি খাচ্ছ, কি পড়ে আছো, এসব আমার দ্বারা সম্ভব না। তো এরা ক্লাসরুমে ঢুকলে দেখি স্যার ক্লাস নিচ্ছে আর মাহি ফিস করে সোনিয়াকে বলতেছে, তুই তাহলে এখন কি করতে যাচ্ছিস? সোনিয়া কিছুক্ষণ ভেবে বলে, যদি আমি কোনো অপরিচিত ছেলের সাথে একবার ঘনিষ্ঠ হই তো আমার মাথা থেকে রোমাঞ্চের ভূত নেমে যাবে। মাহি শখ হয়ে বলে, 1 টাইম বয়ফ্রেন্ড? তুই তো দেখি পুরো হর্নি হয়ে গেছিস। সোনিয়া বলে, এটাই সহজ সমাধান, একবার কাজ হয়ে গেলে সে তার রাস্তায় আর আমি আমার রাস্তায়। মাহি ঝটকা খায়ও বলে, আচ্ছা আমাদের কলেজের কাউকে বেছে নিলে হয় না? সোনিয়া তখন ক্লাসের ছেলেদেরকে দেখে নিয়ে বলে, এদের ফেসের দিকে তাকা একবার, তোর কি মনে হয় তারা একবার পেলেই আর থামবে? তারা তো পুরো দমে আমার পিছে লাগবে। এদের ফিস শুনে স্যার চক ছুঁড়ে মারলে এরা চুপ হয়ে যায়। তো ক্লাস শেষে সোনিয়া ও মাহি কলেজ থেকে বের হচ্ছে, এমন সময় রাস্তায় থাকা একটা কার্গো গাড়ি থেকে মুখোশ করা কিছু ছেলে বের হয়ে দৌড়ে এসে সোনিয়াকে কিডন্যাপ করার জন্য টানটানি শুরু করে। তখন পিছন থেকে একজন বলে, আমি কি হেল্প করব? তখন মুখোশধারী একজন পিছনে তাকাতে এই না তো মহিলা পুলিশকে দেখে মুখোশধারী সবাই পালাতে শুরু করলে একজন দাঁড়িয়েই থাকে এবং মুখোশ খুলে বলে, ম্যাম এটা প্র্যাঙ্ক ছিল। তখন আমরা দেখি এটা হার্ষা। পুলিশ বলে, কিসের প্র্যাঙ্ক? হার্ষা বলে, ম্যাম এটা সারপ্রাইজ প্ল্যানিং। যদি কেউ তাদের প্রিয়জনকে সারপ্রাইজ দিতে যাও তো আমাদেরকে একবার ফোন করো, আমরা তোমাদের সেবায় নিয়োজিত। ম্যাম বলে, ওকে থানায় চলো, তোমার সেবায় আমি নিয়োজিত হচ্ছি। তখন হার্ষাকে পুলিশ জিপে তুলতে ধরা হলে
হাসা বলে, ম্যাম, আমি নির্দোষ একজন প্রেমিক আমাদেরকে ভাড়া করেছে, যে তার প্রেমিকাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। ম্যাম বলে, সে কোথায়? তখন হার্ষা গাড়ির দিকে ইশারা করে। এরপর আই লাভ মিউজিক। তো ছেলেটিকে গাড়ি থেকে বের করা হলে ছেলেটিকে দেখে মাহি বলে, আবে তুই? মানে ছেলেটি মাহিকে পছন্দ করে। ও মাহিকে প্রপোজ করতে এই সারপ্রাইজ প্ল্যান করেছিল। বাট হার্ষার টিম ভুল করে সোনিয়াকে টানাটানি শুরু করেছিল। তো এটা যে প্র্যাঙ্ক ছিল এটা জানার পরেও মহিলা পুলিশ রেগে মেগে এদেরকে থানায় নিয়ে যেতে থাকলে হার্ষা বারবার রিকোয়েস্ট করে বলতে থাকে, ম্যাম, আমি নিরীহ একজন মানুষ, প্লিজ আমাকে ছেড়ে দিন। এই কথাটা সোনিয়ার কানে যেতেই সোনিয়ার ঘন্টা বেজে ওঠে। ও সোনিয়া হাসাকে দেখতে দেখতে রোম্যান্টিক মোডে বলে, আমি পেয়ে গেছি। কাকে? নিরীহ লোককে। এই বলে সোনিয়া মহিলা পুলিশটির কাছে আসেও বলে, ম্যাম, একটু ভুল বোঝাবুঝি হয়েছে, আসলে সে আমার পরিচিত, তাই তাকে ছেড়ে দিন প্লিজ। এটা শুনে মহিলা পুলিশটি হার্ষাকে ছেড়ে দিয়ে চলে গেলে হার্ষা বলে, থ্যাঙ্কস আপু, তুমি আমাকে রক্ষা করলে আমি চিরদিন তোমার কাছে ঋণী থাকবো। তখন সোনিয়া রোম্যান্টিক মোডে বলে, তুমি চাইলে আমাকে একটা হেল্প করে এই ঋণ শোধ করতে পারো। হার্ষা বলে, হ্যাঁ, কি হেল্প? সোনিয়া কথা ঘুরিয়ে নিয়ে বলে ওঠে, তোমার ভিজিটিং কার্ড। হার্ষা তখন খুশি হয়ে তার ভিজিটিং কার্ড দেয়। সিন রাহুলের অফিসে আসে। অফিসে মিটিং হতে যাচ্ছে, তাই একটা কলিগ রাহুলকে মিটিংয়ে অ্যাটেন্ড করতে বললে রাহুলের মুড খারাপ বলে সে আগ্রহ দেখায় না। ঠিক তখনই প্রিয়া নামের একটা মেয়ের এন্ট্রি হয়। ও মেয়েটি অফিসের ভিতরে যেতে থাকে। রাহুল তখন মন্ত্রমুগ্ধের মতো সেই মেয়ের পিছু পিছু যেতে যেতে মিটিং রুমে গিয়েই পৌঁছায়। রাহুলের হুঁশ ফিরলে দেখে সে মিটিং রুমে চলে এসেছে। তো প্রিয়া আসলে এই অফিসে নতুন প্রজেক্ট ম্যানেজার হিসেবে জয়েন করেছে, আর সেই উদ্দেশ্যেই মিটিংটা ডাকা হয়েছে। বস সবার সাথে প্রিয়াকে পরিচয় করে দেওয়ার সময় রাহুলের পর্ব আসলে প্রিয়া হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি প্রিয়া। রাহুল তখন হাত মেলায় ও মুগ্ধ হয়ে প্রিয়াকে দেখতে থাকে। মানে রাহুল প্রিয়ার ওপর ক্রাশ খেয়ে গেছে। সিন এবার চলে আসে মহল্লার একটা লোকের শ্রাদ্ধ অনুষ্ঠানে। মহল্লায় একটা লোক মারা গেছে, আর তার শ্রাদ্ধ অনুষ্ঠানে বিকি খাবার পরিবেশনের দায়িত্বে আছে। হঠাৎ সেখানে নতুন একটা মেয়েকে দেখে বিকির মনে ঘন্টা বেজে ওঠে। তো মেয়েটি যেই লাইনে দাঁড়িয়েছে বিকি দৌড়ে সেই লাইনের খাবার পরিবেশনের দায়িত্বে যায়। ও মেয়েটিকে প্লেট ধরিয়ে দিয়ে একের পর এক আইটেমের খাবার দিতে থাকে। মেয়েটি বিরক্ত হয়ে চলে যেতে থাকলে বিকি দৌড়ে এসে বলে, আরে, আরও তো কিছু আইটেম বাকি ছিল, সেগুলো না নিয়ে চলে আসলে কেন? মেয়েটি বলে, তুমি বুঝতে পারছো না আমি বিরক্ত হচ্ছি? বিকি বলে, তো বলো, আমি তোমার আর কি হেল্প করতে পারি? মেয়েটি রাগ করে বলে, হেল্প করতে চাও? তোমাকে একটু জব পাইয়ে দাও। কি হলো, দাও। বিকি বলে, মাত্র একটা জবই তো, তাই না? টেনশন করো না। মেয়েটি অবাক হয়ে বলে, মজা করা বাদ দাও, তুমি জানো না আমি কি প্রবলেমে আছি? এই বলে মেয়েটি ভিকিকে এড়িয়ে গেলে ভিকি আবার চেয়ার নিয়ে এসে মেয়েটির কাছে বসে বলে, আরে রাগ করছো কেন? তুমি কি প্রবলেমে আছো সেটা না বললে কি করে জানবো? তুমি বললে তবেই না হেল্প করতে পারবো। আচ্ছা, তুমি আমাকে হেল্প করবে? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, শোনো তাহলে। আমার স্বপ্ন আমেরিকায় যাওয়া। আমার লক্ষ্য হলো এখানে জব নিয়ে ওয়ার্ক ভিসায় আমেরিকায় গিয়ে স্থায়ী হওয়া। কিন্তু বাসায় আমার বাবা মামাকে বিয়ের জন্য প্রেসারে দিচ্ছে, তাই একটু শান্তির জন্য এখানে এসেছিলাম। কিন্তু তুমি সেই শান্তিটাও দিচ্ছ না। ও আচ্ছা, বুঝতে পেরেছি, তোমার চাকরি দরকার। ওকে, টেনশন করো না, আমি তো আছি। বাই বাই, আমি ভিক্কি। মেয়েটির ডান হাত মাখা আছে, তাই মেয়েটি ভেবাচাকে খেলে ভিকি মেয়েটির বাম হাত ধরে বলে, এই হাত খালি আছে। মেয়েটি হাত সরিয়ে নিয়ে বলে, আমি শ্বেতা। ভিকি অস্থির একটা পার্ট নিয়ে বলে, এই রঞ্জিত, তোর ভাবির জন্য এক বাটি মাংস আন। শ্বেতা তো দস্তক। সিন একটা রেস্টুরেন্টে আসলে দেখি সোনিয়া ও মাহি হাসিকে আসল কথাটা বলার জন্য ডেকে এনেছে। বাট ভয়ে এদের গলা শুকিয়ে যাচ্ছে, তাই ওয়েটার 2 গ্লাস পানি দিয়ে যেতেই এরা দুজনে ধ্যাম করে পুরো গ্লাসটা শেষ করে ফেলে। এরপর ওয়েটার আবার পানি দিয়ে যেতেই এরা আবার পানি খেতে থাকে। এটা দেখে হার্ষা বলে, তোমাদেরকে খুব তৃষ্ণাক্ত মনে হচ্ছে। মাহি ভেবাচাকে বলে, চিচি, আমি না, ও তোমরা কথা বলো, আমি যাই। এ বলে মাহি কেটে পড়লে হার্ষা বলে, সোনিয়া কি বলবে বলো? তুমি কি একটু কাছে আসতে পারবে? হ্যাঁ, এবার বলো। আসলে আমি চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করছি, কিন্তু গত 3 বছর ধরে সেটা পাশ করতে পারছি না, কারণ আমার টেস্টোস্টেরন হরমোন হাই, তাই পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। আমি কোনো লাভ রিলেশন বা স্থায়ী রিলেশন চাই না, আমি শুধু তোমার সাথে মেক আউট করতে চাই। হার্ষা সোনিয়ার কথার কিছুই বুঝেনি, শুধু এটুকু বুঝেছে যে সোনিয়ার হরমোনজনিত কি যেন জটিল রোগ হয়েছে। তাই হার্ষা আফসোস করে বলে, তুমি আর কতদিন বাঁচবে সোনিয়া? তো আবার এর মাঝেই হার্ষা সাহসের হাত বাড়িয়ে দিতে কিছু টাকা বের করে সোনিয়ার দিকে এগিয়ে দিলে সোনিয়া বলে, তুমি কি করছো? টাকাটা সরাও। হার্ষা বলে, তোমার চিকিৎসার জন্য এটা হয়তো যথেষ্ট নয়, কিন্তু আমার কাছে যে বেশি নেই। সোনিয়ার লজ্জায় বলে, বলছো না টাকা সরাও। হার্ষা তো কিছুই বুঝতে পারছে না। তখন সোনিয়া বলে, আমি কোনো আর্থিক হেল্প চাই না, আমি শারীরিক হেল্প চাই। এরপরেও হার্ষা না বুঝলে সোনিয়া যেই না বলে হার্ষা তো শকড। সোনিয়া বলে, তুমি যা শুনেছো সেটাই। হার্ষা বলে, তুমি মজা করছো তাই না? আমাকে দেখে কি মনে হচ্ছে মজা করছি? আসলে আমি ওয়ান টাইম বয়ফ্রেন্ড চাই।
হ্যালো, আমি একজন প্র্যাঙ্কস্টার নয়, তুমি অন্য কাউকে খুঁজে নাও ভাই। এই তুমি কিন্তু স্মার্ট সাজের অভিনয় করছো। আমি ওপেনলি প্রস্তাবটা দিয়েছি বলে আমাকে চিপ ভাবতেছো। প্লিজ 2 মিনিট একটু বসো প্লিজ। পাশে এবার বসে পড়লে সোনিয়া বলে, একবার আমার দিকে তাকাও, দেখো আমাকে। আমার মতে এত সুন্দর একটা মেয়ে তোমার কাছে রোমান্স চাচ্ছে, অথচ তুমি না করতেছো, এটা কি ঠিক? হার্ষা তো পুরো ঘায়েল। এর মাঝে আবার সোনিয়া মিষ্টি করে বলতেছে, প্লিজ হার্ষা রাজি হয়ে যাও প্লিজ। হার্ষা তো পুরো সেন্সলেস অবস্থায় চলে গেছে। এদিকে সোনিয়া বলে, প্লিজ হ্যাঁ বলে দাও, কাজ হয়ে গেলে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়, ঠিক আছে না? হার্ষা তো হুঁশ নেই। সোনিয়া বলে, আমি কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না। হার্ষার কি হলো ডাক শুনে? হার্ষার হুঁশ ফিরলে সোনিয়া বলে, প্লিজ আমার সমস্যাটা বোঝো, রাজি হয়ে যাও। হার্ষা কোনো রকমে মাথা নেড়ে হাঁ জানালে সোনিয়া খুব খুশি হয়ে যায়। সিন চলে আসে একটা রেস্টুরেন্টের সামনে। এই মেয়েটির নাম দিব্যা। দিব্যা রেস্টুরেন্ট বয়কে চিকেন ললিপপ অর্ডার করলে রেস্টুরেন্ট বয় বলে এটি রেডি করতে আধা ঘন্টা লেট হবে। এটা শুনে দিব্যা খেপে গেলে দিব্যার বান্ধবী গাড়িতে এফএম চালিয়ে দেয়। আর যে সূর্যের ভয়েস শুনে দিব্যা মুহূর্তের মাঝে একদম কুল হয়ে যায়, কারণ দিব্যা আর যে সূর্যের বিরাট বড় ফ্যান। এমন সময় জানালার পাশে এসে সূর্য হাই বলে। সূর্যকে সামনাসামনি দেখে দিব্যা তো মুগ্ধ। সূর্য তার চিকেন ললিপপ গুলো দিয়ে বলে, আমার গুলো নাও, আমার লেট হলে সমস্যা নেই। দিব্যা অবাক হয়ে বলে, তুমি আর যে সূর্য? সূর্য বলে, এটা শুনতেই দিব্যা সহ গাড়িতে থাকা দিব্যা ধবি গাড়ি থেকে নেমে পড়ে এবং সূর্যের সাথে হাই হ্যালো করে। এরপর দিব্যা একটা সেলফি নিলে সূর্য বাইরে নিয়ে চলে যেতে ধরে। তখন দিব্যা থামানোর জন্য কি করবে ভেবে না পেয়ে বলে ওঠে, আজকে আমার বান্ধবী টিনার জন্মদিন, তাই আমরা রাতে একটা পার্টির আয়োজন করতে যাচ্ছি, তুমি আসবে প্লিজ। সূর্য বলে, আচ্ছা ঠিক আছে। ওদিকে মাহি সোনিয়াকে হার্ষার ফ্ল্যাটে নিয়ে এসেছে, বাট হার্ষ ও সোনিয়া কিছুই না বলে চুপচাপ চেয়ে আছে। দেখে মাহি কাশি দিয়ে দুজনে হুঁশফেরা বললে, তোমরা ভিতরে গিয়ে কথা বলো, আমি ফুচকা খেতে চাই। তাহলে সোনিয়া ভয় খপ করে মাহির হাতটা ধরলে মাহি ফিসফিস করে বলে, আমার সামনে করতে পারবে? তাহলে থাকি। এটা শুনে সোনিয়া ধ্যাম করে হাতটা ছেড়ে দেয়। তখন মাহি হার্ষাকে হেলমেট দেখিয়ে বলে, হেলমেট ছাড়া ড্রাইভ করবে না, ঠিক আছে? হার্ষা ভেবাচাক্কা খেয়ে মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। তখন মাহি চলে যায় আর এরা ভিতরে এসে বসে পড়ে। কিন্তু ঘন্টাখানেক কেটে যায়, তবুও কেউ শুরু করার সাহস পাচ্ছে না। এর মাঝে মাহি ফোন করে বলে, কি রে শেষ হলো? সোনিয়া বলে, এখনো শুরুই তো হলো না, 1 ঘন্টা ধরে শুধু তাকাতে কি হচ্ছে? মাহি রেগেমেগে বলে, 1 ঘন্টা এখানে 4 প্লেট ফুচকা খেয়ে গেলাম, আর তোরা এখনো ফুচকায় টকের ডলতে পারিসনি। সোনিয়া তখন দুম করে কলটা কেড়ে দেয়। ও হার্ষের দিকে তাকায়। ওদিকে দেখি সূর্য ভিকিকে সাথে করে নিয়ে দিব্যার বান্ধবী টিনার বার্থডে পার্টিতে চলে এসেছে। সূর্যকে পেয়ে দিব্যা তো মহা খুশি হয়ে যায়। সিন আবার হার্ষ ও সোনিয়ার কাছে আসে। হ্যালো মা, তুই কোথায়? মা, আমি একটা স্পেশাল ক্লাসে আছি। রাতের বেলা কিসের ক্লাস? বাসায় আয়। মা, আমি তোমাকে পরে কল দিচ্ছি। এই বলে সোনিয়া কলটা কাটে। প্লিজ তুমি টিভিতে কি একটা হট গান লাগাতে পারবে? সিন পার্টিতে আসতে দেখে কেক কাটা হচ্ছে এবং সবাই নাচাগানা করতেছে। দিব্যা সূর্যকে এসব ভিড় থেকে টেনে বেলকুনিতে আনে এবং রোমান্টিক মোডে জিজ্ঞেস করে, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই না? এটা তো বিশ্বাস করার মতো না। সত্যিই বলছি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। নেই কেন? তুমি তো বিখ্যাত আরজে, তোমার তো ফ্যানের অভাব নেই, তাই না? আমি আমার বন্ধুদের নিয়ে অনেক হ্যাপি আছি। সকাল সকাল কাজে যাই, কাজ থেকে ফিরে বন্ধুদের সাথে আড্ডা দেই, ফ্রি সময় পাবজি খেলি। এর মাঝে দিব্যা টুক করে একটা চুম ফ্ল্যাশব্যাকে যায় রাহুল অফিস ক্যান্টিনে খাবার খাচ্ছে। এমন সময় প্রিয়া এসে পাশে বসে। ও তার খাবারটা রাহুলকে খেতে দিয়ে বলে, এটা আমি বানিয়েছি। রাহুল সেটা খেয়ে প্রশংসা করলে প্রিয়া বলে, রাহুল, বলো, তুমি কি আমাকে পছন্দ করো? আনএক্সপেক্টেড ভাবে এমন কথা শুনে রাহুলের কাশি উঠে যায়। ও ভেবাচেকা খেয়ে কি বলবে ভেবে পায় না। তখন প্রিয়া বলে, ইটস ওকে, লাঞ্চ শেষ করো। এই বলে প্রিয়া উঠে চলে যায়। পরের দিন সকালে সূর্য ঘুমিয়ে আছে। এমন সময় সূর্যের ফোনে দিব্যা কল করে। সূর্য কলটা রিসিভ করলে দিব্যা বলে, আমি তোমার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি। এটা শুনে সূর্য চমকে গিয়ে দরজাটা খুলতেই দেখে দিব্যা। তো দিব্যা ভিতরে ঢুকে পড়লে সূর্য বলে, প্রতিবেশীরা দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। দিব্যা তখন সূর্যের কাছে আসতে থাকে আর বলে, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তোমাকে চুমু খেতে ইচ্ছে করছিল। কি তুমি কি চাও না? যদি না চাও তো চলে যাই।
বেবি, আমার ফ্ল্যাট থেকে তো তোমার অফিস অনেক কাছে, তাই না? তাহলে তুমি এত দূর থেকে কেন যাতায়াত করছো? তুমি আমার ফ্ল্যাটে শিফট হলেই তো পারো। বেবি, এসবের কি দরকার? এখান থেকে যেতে তো আমার প্রবলেম হয় না, কিন্তু বেবি ট্রাফিক জ্যামের মাঝে এত দূর থেকে যাওয়ার কি দরকার? আমি আমার বন্ধুদের ছেড়ে তোমার ফ্ল্যাটে শিফট হলে তারা কষ্ট দিব্বা। থামিয়ে দিয়ে মিষ্টি করে বলে, কোনো এক্সকিউজ শুনবো না, তুমি শিফট করছো, ঠিক আছে? এত মিষ্টি করে বলি সূর্য এবার আর না করতে পারে না। তো বিকেলে বাকি তিনজন বসে টিভি দেখতেছে। এমন সময় সূর্য লাগেজপত্র নিয়ে বের হলে হাসা বলে, কি রে, ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? সূর্য ভয় মিনমিন করে বলে, আসলে আমার অফিস এখান থেকে অনেক দূরে, জ্যামের মাঝে পৌঁছাতে অনেক কষ্ট হয়, তাই দিব্যা বলছিল ওর ফ্ল্যাটে শিফট হতে। খবরদার কোথাও যাবি না, ব্যাগপত্র সব রাখ বলছি, আর ওকে ফোন করে বল তুই যাচ্ছিস না। দেখ দোস্ত, এটা বলা অত সহজ নয়। সহজ নয় মানে? তোর অফিস যে দূরে, এটা এতদিন তো মনে হয়নি। সূর্য মিনমিন করতে থাকলে বিকি বলে, তুই একটা মেয়ের জন্য আমাদেরকে ছেড়ে যাবি? ব্যাগপত্র রাখ বলছি। কিন্তু সূর্য এদের কথা না শুনে সরি বলে চলে যেতে ধরলে এরা অবাক হয়ে বিকি বলে, মনে রাখিস তোর এই ভুলের মাসুল তাতে দিতে হবে। যেদিন ও তোকে বের করে দিবে সেদিন ঠিক ওই লেজ গুটি আমাদের কাছে ফিরে আসবি, তখন দেখিস তোকে কি উদম কেলান কেলায়। সূর্য এসব কথায় পাত্তা না দিয়ে সরি গাইজ বলে চলে যায়। তো সূর্য দিব্যার ফিরতে আসলে দিব্যার সকল বান্ধবী তাকে স্বাগতম জানায়। ওদিকে হার্ষ সোনিয়ার কলেজে এসে সোনিয়ার মন খারাপ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। সোনিয়া বলে, আর 1 মাস পর এক্সাম, অথচ পড়া মাথায় ঢুকছে না, মনে হচ্ছে না এবারও পাশ করতে পারবো। হার্ষা বলে, টেনশন করো না, আমি বুঝতে হেল্প করতেছি। এই বলে হার্ষা সোনিয়াকে পড়া বোঝাতে শুরু করে। ওদিকে রাহুল লাঞ্চ টাইমে প্রিয়ার মন খারাপ দেখে প্রিয়ার সাথে কথা বলার চেষ্টা করলে ও মা প্রিয়া দেখে রাকুরে উঠে চলে যায়। লে জ্বালা সিন আবার। সোনিয়ার কলেজে আসলে দেখি সোনিয়া মাহিকে বলতেছে, তোর গাড়ির চাবিটা দে তো। এই বলে সোনিয়া গাড়ির চাবি নিয়ে এসে হার্ষাকে বলে, গাড়ির ভিতরে চলো। এটা দেখে মাহি তাড়াহুলো করে এদের পিছু নেয়। তো সোনিয়া গাড়ির ভিতরে ঢুকে হার্ষাকে বলে, ওকে চলো তাহলে শুরু করি। হার্ষা এদিক ওদিক তাকিয়ে বলে, এখানে? সোনিয়া বলে, হ্যাঁ এখানে। তুমি এখানে কি করছো? স্যার এক্সাম টাইম, তাই প্রিপারেশন নিচ্ছি। ও ইয়েস, বাই বাই। এই তোর মাথা কি পুরো নষ্ট হয়ে গেছে? সকাল সকাল আমার গাড়িতে সব কি করছিস? আমি ভাবতেও পারিনি তুই এতটা নিচে নামবি। আমি কি করেছি? আমি আর হার্ষা তো পড়া রিভিশন করছিলাম, ও আমাকে প্রশ্ন করছিল আর আমি ইয়েস নোতে জবাব দিচ্ছিলাম। মাহি তো অবাক। ওদিকে বিকি ভাত খাচ্ছিলে, আমার সময় শ্রেতা ফোন করে বলে, বিকি তুমি কি ফ্রি আছো? হ্যাঁ আমি সবসময় ফ্রি। আমাকে একটা হেল্প করতে পারবে? আমাদের মেয়ে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে, একটা এনে দিতে পারবে? আর এটা জিজ্ঞেস করতে হবে কেন? এই দেখো আমি নিয়ে আসছি। ব্যাস, এরপর দেখি বিকি সিলিন্ডার নিয়ে শ্রেতার বাড়ির সামনে হাজির। বাসার ছাদ থেকে বিকি স্কুটির হর্ন শুনি শ্রেতা নিচে তাকায়, সাথে শ্রেতার মাও তাকায়। তো শ্রেতার মা মনে করে বিকি সিলিন্ডার ডেলিভারি ম্যান, তাই সে বলে, শ্রেতা যা ভাইকে রান্নাঘরে নিয়ে যা। এটা শুনে বিকির তো মেজাজ খারাপ, কিন্তু কি আর করা বেচারা। রেগে ভেগে সিলিন্ডার রান্নাঘরে নিয়ে আসলে শ্রেতা রান্না তুলে দেয় আর বলে, বিকি পায়েস খাবে? বিকি হ্যাঁ বলে শ্রেতা পায়েস খেতে দেয়। আমার হাত তো নোংরা হয়ে আছে, শ্বেতা বলে ওকে আমি খাইয়ে দিচ্ছি। এই বলে শ্বেতা তুলে খাওয়াতে শুরু করে। ভিকি তো মহা খুশি। এমন সময় পাশের রুম থেকে শ্বেতার মা বলে, ভাইকে একটু পানি খেতে দে। ভিকির তো মেজাজ খারাপ। ভিকি রেগে মেগে বলে, তোমার মাকে বলে দিও আমি ভাই নই। এইদিকে দিব্যা একটা পার্টিতে যাচ্ছে, তো সূর্যকেও সাথে নিতে চায়। সূর্য বলে, তোমার বন্ধুদের পার্টির মাঝে গিয়ে আমি কি করব? বাট দিব্যা জোর করে সূর্যকে পার্টিতে নিয়ে আসে। কিন্তু পার্টিতে আসতেই দিব্যার বন্ধুরা সূর্যের সামনে যেভাবে দিব্যার সাথে মিশতে শুরু করে তা দেখে সূর্যের তো ফেটেই যাচ্ছে। এর মাঝেই আবার আরেকজন খুশির ঠেলায় দিব্যাকে জড়িয়ে ধরতে আসে। সূর্য ধ্যাম করে ছেলেটিকে জড়িয়ে ধরে ব্যাপারটা সামলে তো নেয়, বাট ছেলেটি দিব্যার হাত ধরে টেনে পার্টির মাঝে এনজয় করতে নিয়ে যায়। লে জ্বালা, বেচারা সূর্য না পারতেছে সইতে, না পারতেছে কিছু কইতে, সে শুধু দূর থেকে দেখেই যাচ্ছে। এর মাঝেই আবার এক বন্ধু দিব্যার স্কার্ট পরিষ্কার করে দিচ্ছে। সূর্য তাড়াহুড়ো করে আসো ছেলেটিকে তাড়িয়ে দেয় ও দিব্যাকে বলে, তোমার স্কার্টে ড্রিঙ্কস পড়েছে তো আমাকে বললেই পারতে। এই বলে সূর্য দিব্যার স্কার্টটা পরিষ্কার করে দিতে থাকে। ওদিকে ভিকি ফ্ল্যাটে একা শুয়ে আছে। এমন সময় সে তো প্যাসেজ করা একটা জায়গায় ডাকে। ভিকি খুশিতে গুলগুলা হয়ে রকেটের গতিতে সেখানে ছুটে আসলে দেখে শ্বেতা তার এক পাল বান্ধবীকে নিয়ে এসে ফুচকা খাচ্ছে। ভিকি আসতেই শ্বেতা ও তার বান্ধবীদের খাওয়া শেষ হয়ে ও তারা চলে যায়। বাট ভিকি এক পলক দেখতে পেরেই খুশিতে চলে যাচ্ছে। এমন সময় ফুচকা মামা বলে, ভাই সাহেব বিল দিয়ে যাও। ভিকি অবাক হয়ে বলে, কি ওরা বিল দেয়নি? ছেলেটি বলে, না। লে জ্বালা, ভিকি তো বুঝতে পারছে না শ্বেতা কি তাহলে জাস্ট বিল দেওয়ার জন্যই রেখেছিল। পরের দিন ভিকি স্কুটিরে করে শ্বেতাকে কলেজে পৌঁছে দিচ্ছে। পথের মাঝে শ্বেতা বলে, আজকে কলেজ যাব না, চলো মুভি দেখতে যাই। ভিকি মনে করে যাক ভালোই হলো, কিন্তু হলে এসেও একই হাল। শ্বেতা তার এক পাল বান্ধবী নিয়ে এনে তাদের মাঝেই বসে মুভি দেখতেছে। আর বেচারা ভিকির আগে ভেটেই যাচ্ছে, কারণ এতগুলো টিকিট খরচ তাকেই দিতে হয়েছে। তারপরেও শ্বেতা যদি একটু পাশে বসতো নিত তবুও হয়তো কলিজাটা একটু ঠান্ডা হতো, কিন্তু সেটাও হয়নি। ওদিকে সূর্যের সামনে দিব্যা সারাদিন নানা ছেলের সাথে ফোনে কথা বলতেছে। এ ব্যাপারে কিছু বলতে গেলে বলতেছে, এগুলো জাস্ট ফ্রেন্ড। নে এবার আর কিছু বলার আছে? সিন রাহুলের অফিসে আসলে দেখি প্রজেক্টের কাজে কি যেন ভুল দেওয়ার কারণে প্রিয়া সবাইকে বকাঝকা করতেছে, সাথে রাহুলকেও। তো সবাই চলে যেতে থাকলে রাহুলও চলে যাচ্ছে। হঠাৎ প্রিয়া বলে, থামো রাহুল। তখন থেমে গিয়ে পিছনে ফিরলে প্রিয়া দৌড়ে এসে ধ্যাম করে রাহুলকে জড়িয়ে ধরে। রাহুল তো অবাক। তো প্রিয়া যখন জড়িয়ে ধরেছে তো রাহুলও জড়িয়ে ধরতে যাবে,
কিন্তু প্রিয়া ধ্যাম করে ছেড়ে দেয় ও দৌড়ে সরে গিয়ে বলে, যা অফিসের কাজ করো। রাহুল একটু রোমান্টিক মোডে বলে দেয় এইটুকুই, কিন্তু প্রিয়া পার্ট নিয়ে বলে, বললাম না চলে যেতে। লে জ্বালা, কি হলো রাহুল তো কিছু বুঝলো না। এরপর থেকে রাহুল দেখে প্রিয়া উল্টো আরো তাকে আগের থেকে বেশি ইগনোর করতেছে। রাহুল একটু কথা বলার চেষ্টা করতেছে তো সেটা পর্যন্ত সুযোগ দিচ্ছে না। ওদিকে সূর্যেরও সেম অবস্থা। যেই দিব্যা সূর্যকে পেয়ে এমন খুশি হয়েছিল যেন আসমানের চাঁদ হাতে পেয়েছে, সেই দিব্যে এখন সূর্যের সামনে সারাদিন ফোনে বন্ধুদের সাথে কথা বলে নিয়ে ব্যস্ত। সূর্যকে যেন কোনো পাত্তাই দিচ্ছে না। এইদিকে হার্ষা রাতের বেলা টিভিতে রোমান্টিক মুভি দেখে রোমান্টিক হয়ে গেলে সোনিয়ার হোস্টেলের সামনে এসে মেসেজ করে বলে সেই নিজে দাঁড়িয়ে আছে। সোনিয়া এখন পড়ায় মনোযোগী হয়েছে, তাই বেলকুনিতে এসে মেসেজ করে বলে তার এখন এসবের সময় নেই, সে পড়ায় ব্যস্ত। এই বলেই সোনিয়া চলে যায়। লে জ্বালা, মানে হার্ষারও ঘুড়ির সুতো কেটে গেছে। পরের দিন সূর্য রাতের বেলা অফিস থেকে সে তাকে কোলায় থেকে বাসায় ফিরে দেখে দিব্যা বাহিরে আছে, এখনো বাসায় ফিরেনি। আবার ফোন করলেও ধরছে না। সূর্য তখন বাহিরে এসে অপেক্ষা করতে করতে মাঝরাত হয়ে যায়। এমন সময় দিব্যা একটা ছেলের প্রাইভেট কারে করে বাসায় ফিরে। ছেলেটির সাথে দিব্যা লুতুপুতু দেখেই সূর্যের তো গা জ্বলে যাচ্ছে। তার ওপর আবার দিব্যা ড্রিঙ্কসও করেছে। তাই দিব্যা গাড়ি থেকে নেমে সূর্যের কাছে আসলে সূর্য বলে ছেলেটিকে ছিল। দিব্যা বলে, আরে ও প্রশান্ত, সেদিন পার্টিতে ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিয়েছিলাম, সে আমার জাস্ট ফ্রেন্ড। সূর্য রেগে মেগে বলে, একটি জাস্ট ফ্রেন্ডের সাথেই মাঝরাতে পার্টি করে মাতাল অবস্থায় ফিরছ, তো সে যদি ফ্রেন্ড হয় তাহলে আমি কে? দিব্যা কথায় এড়িয়ে গিয়ে বলে, এসব নিয়ে সকালবেলা কথা বলা যাবে, এখন আমার ঘুম পাচ্ছে। এই বলে দিব্যা চলে যেতে ধরলে সূর্য আর রাগ সামলাতে না পেরে রেগে যায়। আর তখন দিব্যাও রেগে মেগে বলে, খবরদার, আমাকে শাসন করার চেষ্টা করবে না। আমি যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যার সাথে ইচ্ছা যাব। এই নিয়ে আমি কাউকে জবাবদিহিতা করা একদম পছন্দ করি না। তোমার যদি এটা পছন্দ না হয় তো ব্রেকআপ। এই বলে দিব্যা ভেতরে চলে যায়। আর সূর্য পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর দেখি সূর্য দিব্যার ফ্ল্যাট ছেড়ে নিজের ফ্ল্যাটে এসছে এবং একের পর এক পেগ মেরে যাচ্ছে। এসব দেখে বন্ধুরা বলে, তোর আবার কি হলো? সূর্য আক্ষেপের স্বরে গড় গড় করে সব বললে সেসব শুনে ভিকি বলে, তোর তাও ঠিক আছে, কয়দিন হলেও তো তোর রিলেশন চলেছে, তোর সাথে কিছুদিন সময় কাটিয়েছে, কিন্তু আমারটা তো আমাকে যেন এটিএম কার্ড পেয়েছে। শুধু যখন টাকা দরকার কেবলমাত্র তখনই আমাকে ইউজ করে, দরকার শেষ তো আমাকে আর পাত্তাই দেয় না। এইসব কথার মাঝে বারবার হার্ষার ফোনে সোনিয়ার কল আসতেছে, বাট হার্ষা রেগে আছে বলে কল রিসিভ করছে না। এদিকে আবার ভিকির কথা শুনে রাহুল বলে, তোদের অন্তত রিলেশনটা শুরু হয়েছে, কিন্তু আমার রিলেশন তো শুরুই হলো না, তার আগেই শেষ হয়ে গেল। কখন সে কি মুডে থেকে কিছুই বুঝতে পারি না। হঠাৎ এমন আচরণ করে যেন আমি তার বয়ফ্রেন্ড, আবার হঠাৎ এমন ভাব করে যেন আমাকে চিনিই না। এদের সকলের শাঁকামার্কা কথা শুনে হার্ষা পাট নিয়ে বলে, তোদেরকে কে বলেছে মেয়েদেরকে সিরিয়াসলি ভালোবাসতে? আমাকে দেখ, আমাকে দেখে শেখ ব্রো, জাস্ট চিল। এমন সময় সোনিয়া আবার কল করলে হার্ষা এবার রেগে মেগে কলটা রিসিভ করে বলে, আমি এখন একটা জরুরি মিটিংয়ে ব্যস্ত আছি, বাই। ওপাশ থেকে মাহি বলে ওঠে, সোনিয়া প্রেগন্যান্ট। কস কি? মাহি? ব্যাস, এটা শুনতেই হার্ষা তো শকড সিন। মাহির বাসা ছাদের উপর আসলে দেখি সোনিয়া ভয়ে অস্থির হয়ে মাহিকে বলতেছে, আমার বাবা মা এটা জানতে পারলে আমাকে মেরেই ফেলবে। মাহি বলে, এটা তোর আগে ভাবা উচিত ছিল। এসব কান্না করে কোনো লাভ নেই। এমন সময় হাসা আসতে মাহি পাট নিয়ে বলে, মনে তো হচ্ছে তুমি এসব আগে থেকেই প্ল্যান করে করেছো। তো বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করাবে সেটাও কি ভেবে রেখেছো, নাকি আমি তোমাকে হেল্প করব? কি হলো বলো? হাসা চুপ করে থাকলে মাহি রেগে মেগে বলে, তোমাকে বলেছিলাম না সাবধানে ড্রাইভিং করতে, তাহলে অ্যাক্সিডেন্ট হলো কি করে? এই বলে মাহি হার্ষাকে গালিগালাজ করতে শুরু করলে হার্ষাও উল্টো জবাব দিতে শুরু করে। ব্যাস, দুজনের তর্ক বেঁধে যায়। দূর থেকে এসব দেখে সোনিয়া ধমক দিয়ে দুজনকেই থামিয়ে বলে, এই ভুলের দায় একান্ত আমার, প্লিজ সবাই চলে যাও, আমাকে একা থাকতে দাও। এই বলে সোনিয়া হাউমাউ করে কাঁদতে থাকলে হার্ষাও ইমোশনাল হয়ে যায়। ও বলে, আই এম সরি, তুমি যদি রাজি থাকো তো অ্যাবর্শন করে। সোনিয়াকে নিয়ে ক্লিনিকে এসেছে, বাট সোনিয়া এটা করানোর জন্য কিছুতেই তার মনকে মানাতে পারছে না। এমন সময় এক আঙ্কেল সোনিয়াকে ডাক দিলে সোনিয়া আটকেওছে। আঙ্কেল বলে, তুমি ক্লিনিকে কি করছো? সোনিয়া ভেবা চেখে কি বলবে ভেবে না পেয়ে মাহিকে দেখে বলে ওঠে, আমার বান্ধবী প্রেগনেন্ট। মাহি তো শকড। সোনিয়া বলে, একে চেক আপ করানোর জন্য নিয়ে এসেছি। তখন মাহি রেগে ভেগে ফিসফিস করে বলে, ম্যাচ খেললি তুই আর ট্রফি তুলে দিলি আমার হাতে? এই বলে মাহি আঙ্কেলের দিকে তাকিয়ে হাসি দিয়ে ব্যাপারটা ঢাকার চেষ্টা করতেই হার শেষে বলে, সোনিয়ার ডক্টর বলল। মাহি ধুম করে থামিয়ে দিয়ে বলে ওঠে, দেখো সোনিয়ার আঙ্কেল। তখন সোনিয়া বলে ওঠে, আঙ্কেল, উনি এর স্বামী আর এ প্রেগনেন্ট। মাহি তো আবার ঝটকা খায়। ও ফিসফিস করে বলে, প্রেগনেন্টের কথা অলরেডি একবার বলেছিস, বারবার বলে কেন আবার মাথা ঘুরাচ্ছিস? এই বলে মাহি ও সোনিয়া দুজনে আঙ্কেলের দিকে তাকিয়ে হাসি দেয় ও মাহি হার্ষের হাঁটা জড়িয়ে ধরে বলে, বেবি চলো আমরা যাই, বাই আঙ্কেল। এই বলে মাহি কেটে পড়লে সোনিয়া বাই জানিয়ে কোনো রকমে কেটে পড়ে।
পরের দিন ভিকির গার্লফ্রেন্ড শ্বেতার চাকরির ইন্টারভিউ, তাই ভিকি নিজেই স্কুটিতে করে শ্বেতাকে নিয়ে আসতেছে। ও বলতেছে একদম টেনশন করো না, রাহুলকে বলে সব সেট করে নিয়েছি, তুমি জাস্ট ইন্টারভিউ দিলেই চাকরি কনফার্ম। তো ইন্টারভিউ অফিসের সামনে পৌঁছালে শ্বেতা ভিতরে চলে যায় আর ভিকি বাহিরে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে থাকে। একটু পর ভিকি মেসেজ করে জিজ্ঞেস করে চাকরি কনফার্ম হলো? শ্বেতা অনেকক্ষণ পর রিপ্লাই দিয়ে বলে হ্যাঁ। এরপর শ্বেতা বাহিরে বের হতেই ভিকি খুশি হয়ে কাছে যাচ্ছে, তার আগে শ্বেতা তার বান্ধবীকে ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে। ভিকি খুশি হয়ে হাত মেলাতে যায় তো শ্বেতা বলে আমি এখন ফোনে ব্যস্ত আছি। ব্যাপারটা ভিকির খারাপ লাগে। ওদিকে শ্বেতার বান্ধবীর জেদ শুরু করেছে যে ট্রিট দে। শ্বেতা বলে আমার কাছে এখন টাকা নেই, এই মাসে স্যালারি পেলে তখন ট্রিট দিব, কিন্তু বান্ধবী ছাড়ছেই না। ব্যাপারটা ভিকির খারাপ লাগলে ভিকি বলে আরে স্যালারি পাওয়ার পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে, আমি তো আছি, আমি সব ম্যানেজ করব, আগামীকালকে ট্রিট দাও। এটা শুনে শ্বেতা খুশি হয়ে তার বান্ধবীকে জানায় যে আগামীকাল সে ট্রিট দিচ্ছে। তো ভিকি ফ্ল্যাটে ফিরে রাহুলকে বলে থ্যাঙ্কস দোস্ত, তোর জন্য অবশেষে শ্বেতা চাকরি পেল, ও খুব খুশি। আর হ্যাঁ, শ্বেতা জব পাওয়া উপলক্ষে পার্টি দিতে যাচ্ছে, তোর এটিএম কার্ডটা দে তো। রাহুল বলে এর আগে আমার কার্ড নিয়ে ওকে 11,000 টাকা শপিং করিয়েছিস, এরপর একদিন মুভি দেখতে গিয়ে 6,000 টাকা খরচ করেছিস, বর্তমানে আমার কার্ড খালি। ভিকি সূর্যকে বলে তোটা দে। সূর্য বলে আব্বে চুতিয়া, সে তোকে টাকার জন্য জাস্ট ইউজ করতেছে। ভিকি বলে ওর সম্পর্কে না জেনে হুদায় একটা কথা বলবি না, ও এমন নেই না, তোর থেকে কার্ড চেয়েছে, কার্ড দে। সূর্য তখন রাগ করে কার্ডটা ছুঁড়ে দিলে ভিকি পার্ট নিয়ে বলে যা, তোর কার্ডে আর কখনো ছুবো না। এই বলে ভিকি ধুম করে কার্ডটা নিয়ে নেয়। পরের দিন হার্ষ সোনিয়াটি অ্যাবর্শন করাতে নিয়ে এসেছে এবং দুজনে ওয়েটিং বেঞ্চে বসে আছে। এমন সময় তারা শুনতে পায় চেম্বারের ভিতরে ডক্টর একটা মহিলা রোগীকে বকাঝকা করতেছে, কারণ মহিলাটি প্রেগনেন্ট হয়েছে বাট বাচ্চা নিতে চাচ্ছে না। বাহির থেকে এসব শুনে ওয়েটিং লিস্টে থাকা একটা মেয়ে ভয়ে উঠে চলে যায়। আর এদিকে সোনিয়াও ও হাসারও তো ভয়ে গলা শুকিয়ে আসে। ওদের দিকে সে তার ট্রিট উপলক্ষে একটা নামিদামি রেস্টুরেন্টে তার এক গাদি বান্ধবীকে নিয়ে এসেছে। এতগুলো বান্ধবীকে দেখে বিকি তো ফেটে যায়, তার উপর আবার বান্ধবীগুলো একের পর এক দামি খাবার অর্ডার করে যাচ্ছে। বেচারা বিকি তো ফেসে গেছে, বাট তারপরেও বিকির সেবে তার খুশিমাখা মুখটা দেখে মনকে বুঝ দেয়। সিন চলে আসে সেই তার জয়নিংয়ের দিন। সে তো অফিসে তার সকল কলিগদের সাথে পরিচিত হয় ও কাজে যোগ দেয়। অফিস এসে সে তার কলিগদের সাথে বাহিরে বের হলে দেখে বিকি স্কুটি নিয়ে অফিসের সামনে দাঁড়িয়ে আছে। সেই তার কলিগগুলো বলে ছেলেটিকে ভিকিকে দেখতে যেহেতু নিম্নভামির মতো মনে হচ্ছে, তাই সে তার লজ্জায় পরিচয় দিতে পারছে না। একটা কলিগ বলে বয়ফ্রেন্ড, শ্বেতা বলে ওঠে কাজিন। এরপর ভিকি সীতাকে স্কুটিকে করে বাসায় পৌঁছে দিলে শ্বেতা বলে ভিকি আগামীকাল থেকে আমাকে আনা নাও করতে হবে না, আমি সামনে নিব। ভিকি বলে আরে তুমি কেন কষ্ট করতে যাবে? শ্বেতা বলে প্লিজ, আমি একা আসা যা করতে পারবো, যদি কখনো দরকার লাগে তো তোমাকে জানাবো। এই বলে সীতা চলে গেলে ভিকি তো অবাক হয়ে চেয়ে থাকে, মানে সীতার কাছে ভিকির গুরুত্ব কমতে থাকে এবং সীতা ধীরে ধীরে ভিকিকে ইগনোর করতে শুরু করে। ওইদিকে সূর্য দিব্যাকে ছাড়া থাকতে না পেরে দিব্যার রাগ ভাঙানোর জন্য দিব্যার কাছে যায়, মানে দিব্যার সূর্যকে দিকে পাত্তা না দিয়ে চলে যেতে ধরলে সূর্য বারবার সরি বলল বোঝানোর চেষ্টা করে, বাট দিব্যা গুরুত্ব না দিয়ে চলে যেতে ধরলে সূর্য হাতটা ধরে আটকায়। ব্যাস দিব্যা রেগে মেগে বলে আমার হাত ছাড়ো। এই বলে দিব্যা সিন ক্রিয়েট শুরু করে। সূর্য বলে দিব্যা তুমি সামান্য একটা বিষয় নিয়ে কেন ব্রেকআপ করছো? দিব্যা বলে তুমি যেমন আমার প্রপোজটা মেনে নিয়েছিলে তেমন এই ব্রেকআপটাও মেনে নাও, মানে এটা কোনো কথা? সূর্য অবাক। আমাদিকে সূর্য ফ্লাইটে ফিরে একটা জায়গায় দাঁড়িয়ে থেকে কাঁদতেছে, পাশে টেবিলে হাসায় একা আনমনা হয়ে বসে আছে। ওদিকে পাশের রুমের গেটে ভিকি একা দাঁড়িয়ে থেকে বারবার সে তাকে কল করছে, বাট নাম্বার বিজি দেখাচ্ছে। এদিকে রাহুল বাড়ি এসে একা মদ খাচ্ছে। পরের দিন সেইতা অফিস থেকে কলিগদের সাথে বের হলে একজন কলিগ ভিকিকে দেখে বলে সেইতা তোমার কাজিন? সেইতা তো ভিকিকে দেখে মেজাজ খারাপ। সেইতা বলে আমি না বলেছি আমাকে আনা নেওয়া করতে আসবে না, আমার কিছু দরকার হলে আমি নিজে জানাবো, তাহলে আসলে কেন? ভিকি বলে কয়দিন থেকে তোমাকে মেসেজ করলো রিপ্লাই করছো না, কলও ধরছো না, আমি ভাবলাম কোনো সমস্যা পড়েছো নাকি? সেইতা রেগে মেগে বলে আমি তোমার কল মেসেজে অ্যান্সার করছি না কারণ আমি কাজে ব্যস্ত। ভিকি বলে আচ্ছা ঠিক আছে চলো স্কুটিতে উঠো, তোমাকে পৌঁছে দিই। সে তার আশেপাশে তাকিয়ে বিরক্ত হয়ে বলে তুমি চাওটা কি? তুমি আমাকে চাকরি পাইয়ে দিয়েছ, সেটার জন্য আমি তোমাকে থ্যাঙ্কসও দিয়েছি তাই না? ব্যাস মিটে গেছে, তাহলে বারবার কল মেসেজ করে বিরক্ত করছো কেন? আমাকে কি তোমার হেল্পের কথা ভেবে এখন আর দিনরা তোমার পূজা করতে হবে? বলো তুমি আমার থেকে এখন কি চাচ্ছ? ভিকি তো রীতিমতো থম মেরে আছে। তখন সেই তা বলে তুমি ক্যারিয়ারের মূল্য কি করে বুঝবে যখন তোমার নিজেরই ক্যারিয়ার নেই? এটা শুনে ভিকি তো অবাক। সেই তা বলে দেখো আমি আবার বলছি আমার কোনো দরকার হলে আমি নিজে কল করব, তাই প্লিজ আমার অফিসের সামনে এসে ধর্ণা দিবে না। এই বলে সেটা চলে গেলে ভিকি নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায় ও আমরা দেখি সোনিয়া ও হাসা পাশাপাশি বসে একই টেবিলে মদ খেতে খেতে কথা কাটাকাটি করছে। ভালো বন্ধুরা এখন বিশ্রাম নিতে যাচ্ছে, বাট তারা ওইভাবে বিশ্রাম নিতে চায় না, তারা একটু পিকনিকে যেতে চায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটের দিকে দেখতেছে আর হাউমাউ করে কাঁদতেছে।
এমন সময় হাসা মেসেজ করে বলে যে সে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। তো পরের দিন হাসা অটোতে করে সোনিয়াকে সে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে। হঠাৎ অটোতে জোরে ঝাঁকুনি পড়তেই তো এরা ডক্টরের কাছে আসলে ডক্টর আল্ট্রাসোনোগ্রাফি করে বলে, দেখো দেখো শিশুর আঙ্গুল ও পায়ের আকারে স্পষ্ট দেখা যাচ্ছে। সোনিয়া তখন মনিটরে শিশুর নড়াচড়া দেখে ইমোশনাল হয়ে হাসার দিকে তাকায়। তো চেক আপ শেষে ডক্টর বলে, তোমরা যা করতে চাচ্ছ সেটা করার আগে আরেকবার ভেবে দেখো, কারণ এটা করা মানে একটা সন্তানকে হত্যা করা। তাই প্লিজ 5 মিনিট সময় নাও, দুজনে ভালো করে ভেবে তারপর ডিসিশন জানাও। তো 5 মিনিট পর নার্স বাহিরে এসে বলে, তোমরা কি সিদ্ধান্ত নিলে? তখন দুজনের কেউই কোনো জবাব দেয় না। তখন নার্স হ্যাঁ ধরে নিয়ে সোনিয়াকে বলে, আসো ডক্টর ডাকতেছে। তো হার্ষা সোনিয়াকে জড়িয়ে ধরে। সোনিয়া কাঁদতে কাঁদতে বলে, হার্ষা আমি এটা করতে পারিনি, আমি আমার শিশুকে হত্যা করতে পারবো না। এদিকে হার্ষারও তো সেম ফিলিংস। তো সোনিয়া বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার বাবা মাকে সত্যটা বলবো, এতে যা হবে আমি সেটাই মাথা পেতে নিব। তুমি আমার এই সিদ্ধান্তে আমার সঙ্গে থাকবে কিনা জানি না, কিন্তু আমি একাই সব সামলে নিতেও প্রস্তুত। হার্ষা বলে, বাচ্চাটা শুধু তোমার নয়, এটা আমাদের, তাই আমরা একসঙ্গেই সামলাবো। আই লাভ ইউ সোনিয়া। এটা শুনে সোনিয়া ইমোশনাল হয়ে হার্ষাকে জড়িয়ে ধরে। সিন রাহুলের অফিসে আসলে দেখি রাহুল প্রিয়ার সাথে কথা বলার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষমেশ মেসেজে কথা বলার চেষ্টা করতেছে, বাট প্রিয়া মেসেজও ইগনোর করতেছে। রাহুল তখন অফিস শেষ হতেই প্রিয়ার সাথে কথা বলার জন্য প্রিয়ার পিছু পিছু দৌড় দেয়, বাট প্রিয়া ধুম করে লিফটে দরজাটা লাগিয়ে দেয় যাতে রাহুল ঢুকতে না পারে। রাহুল বাসায় এসেও লাগাতার ফোন করতে থাকে, বাট প্রিয়ার নাম্বারটাই ব্লক করে দেয়। ওদিকে সূর্য মটটত খেয়ে ফ্ল্যাটে এসে একা শুয়ে আছে। এমন সময় দিব্যা একটা ফটো সেন্ড করে। সূর্য ফটোটা দেখতেই চমকে ওঠে, কারণ এটা দিব্যার ওয়েডিং ফটোশুট, মানে দিব্যা বিয়ে করতে যাচ্ছে। এটা দেখে সূর্যর মাথা তো পুরো হ্যাং। ওদিকে হার্ষা সোনিয়ার খোঁজ খবর নেওয়ার জন্য সোনিয়াকে লাগাতার ফোন করে যাচ্ছে, বাট ফোন অফ দেখাচ্ছে। হার্ষা তখন অটোতে করে সোনিয়ার ফ্ল্যাটে আসতে দেখে সোনিয়ার ফ্ল্যাটে মাহি। হার্ষা তখন মাহির কাছে গেলে মাহি বলে, আমি জানি না সে কোথায় গেছে, তুমি চলে যাও, আমার বাবা মা তোমাকে এখানে দেখলে ঝামেলা হয়ে যাবে। এই বলে মাহি যেতে থাকলে হার্ষা অনেক ডাকে, বাট মাহি পাত্তা না দিয়ে চলে যায়। হার্ষা তো কিছুই বুঝতে পারছে না সোনিয়া কেন তাকে কিছু না জানিয়ে হঠাৎ উধাও হয়ে গেল, আর কোথায় বা গেল। হার্ষা তখন সোনিয়ার ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়ে থেকে বেলকনিটা চেয়ে চেয়ে দেখতে থাকে, আর সোনিয়ার সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে। এদিকে ভিকি কয়েকদিন থেকে শ্বেতাকে ফোন করে যাচ্ছে, বাট সে ইচ্ছে করে ফোন ধরছে না। মনের কষ্টে ভিকি বাসায় এসে ইচ্ছে মতো মদ খায়। তো শ্বেতা একটা রেস্টুরেন্টের নতুন কলিগদের সাথে আড্ডা দিচ্ছে। এমন সময় ভিকি কল করলে শ্বেতা কলটা কেটে দিয়ে মেসেজ করে বলে সে জরুরি মিটিং আছে। তখন পিছন থেকে ভিকি বলে ওঠে, এটাই তোমার জরুরি মিটিং শ্বেতা? চমকে গিয়ে পিছনে তাকালে ভিকিকে দেখে কাছে এসে বলে, চলো বাহিরে গিয়ে কথা বলি। ভিকি বলে, সেটার কোনো দরকার নেই, এখানেই ফায়সালা হবে। তো বলো এরা কারা? এরা কি তোমার নতুন বন্ধু? তুমি যখন চাকরির চিন্তায় অস্থির ছিলে তখন কি এরা ছিল? একমাত্র আমি ছিলাম। আমি তোমার মুখে হাসি ফোটানোর জন্য এত কিছু করলাম, আর তুমি কিনা যাই হোক ভালো থেকো। এই বলে ভিকি কাঁদতে কাঁদতে চলে যায়। ওদিকে পরের দিন রাহুল অফিসে এসে দেখে প্রিয়া নেই। রাহুল বসকে জিজ্ঞেস করে, বস প্রিয়া ম্যাম কোথায়? বস বলে, তুমি জানো না প্রিয়া তো রিজাইন করেছে। রাহুল বলে, কেন স্যার? বস বলে, আজ প্রিয়ার বিয়ে। এটা শুনতেই রাহুল দৌড় দিলে বস বলে, আরে তোমার আবার কি হলো? এরপর দেখি 4 বন্ধুই বাসায় এসে মনের কষ্টে আপন খেয়ালে ডুবে আছে। সূর্য বলে, শালা আমরা 4 বন্ধু আগে আগে কত হ্যাপি ছিলাম, আমাদের জীবনে না কোনো গার্লফ্রেন্ড ছিল, না আমাদের কোনো টেনশন ছিল, জীবনটা কত সুন্দরভাবে কাটছিল, কিন্তু মাঝখানে কয়েকটা মেয়ে এসে আমাদের সবকিছু শেষ করে দিল। রাহুল বলে, তারা যখন আমাদেরকে ছেড়ে চলে গেছে তখন তাদেরকে ভেবে আর কষ্ট নিয়ে পড়ে থাকার আর কোনো মানে হয় না। ভিকি বলে, ঠিক বলেছিস, কিন্তু ওদিকে হার্ষালের সবে মনোযোগ নেই, কারণ তার কেসটা আলাদা। সে এখনো জানতে পারেনি সোনিয়া কেন তাকে ছেড়ে গেছে। তো ভিকি বলে, চল ভাই সবাই অতীত ভুলে নিজেদের লাইফে মুভ অন করি, কিন্তু হার্ষালকে কোনো কথা বলে না। তো এরপর সবাই বিদায় নিয়ে যে যার লাইফে বিজি হয়ে পড়ে, আর এভাবে 4 জন আলাদা হয়ে 4টি বছর কাটিয়ে দেয়। সিন বর্তমানে আসলে দেখি এরা এদের অতীত মনে করে যে যার মতো আপন খেয়ালে ডুবে আছে, আর হার্ষালের অবস্থা তো সবচেয়ে করুণ। পথে বাজে একটা জায়গায় এরা থামলে ভিকি সে তার কথা মনে করে কাঁদতে থাকে। ও হার্ষাকে বলে, আচ্ছা তোর সোনিয়া কি কখনো খোঁজ নিয়েছিলি? সে এখন কোথায় আছে, কেমন আছে, আর সে কেনই বা তোকে ছেড়ে গিয়েছে? হার্ষা কোনো জবাব দিতে পারে না, মানে সে পরে আর কখনো সোনিয়ার খোঁজ করেনি। তো হার্ষার ফেস দেখে বোঝাই যাচ্ছে তার মনে এবার সোনিয়ার সাথে শেষ দেখাটা করার কৌতূহল জেগেছে। তো সিন কাট হয়ে কয়েকদিন পর চলে আসে ব্যাঙ্গালোরে। আমরা দেখি সমুদ্র বীচের পাশে একটা ছেলে তার সন্তানের সাথে খেলা করতেছে। তো ছেলেটির সামনে তাকাতেই কার কি যেন দেখে থমকে যায়, আর আমরা দেখি দূরে হার্ষা দাঁড়িয়ে আছে। এমন সময় সোনিয়া ছেলেটির কাছে আসলে আমরা বুঝতে পারি এই ছেলেটি তার স্বামী আর এই পিজিটি তার সন্তান।
তো সোনিয়াও সামনে তাকালে হারসাকে দেখে থমকে যায়, মানে হারসা আসলে সোনিয়ার খোঁজ করে এখানে চলে এসেছে। তো এরপর দেখি সোনিয়া ও হারসার সামনাসামনি বসে আছে। ও সোনিয়া কাঁদতে কাঁদতে বলতেছে, আমার বাবা মা বলেছিল যদি সন্তানটা নিতে চাই তাহলে তারা যা বলবে সেটাই মানতে হবে। এটা শুনে হারসার বুঝতে পারে তার মানে এই সন্তানটা তাহলে তারই সন্তান। তাই হারসা ইমোশনাল হয়ে দূর থেকে চেয়ে চেয়ে সন্তানটাকে দেখতে থাকে। সোনিয়া বলে, ধ্রুব ওর নাম। এদিকে হারসা নিজেকে আর সামলাতে না পেরে ধ্যাম করে উঠে চলে যেতে থাকে, বাট হঠাৎ আবার কি যেন ভেবে থেমে যায়। তারপর